আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে ভেক্টর থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব। তোমাদের যে এমসিকিউগুলো সমস্যা হয় সেগুলো তোমরা আমাকে ইনবক্সে পাঠাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দিতে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমেই দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এবং এগ্রিতে আসছিল। একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে ৬০ ডিগ্রি কোণে ২০০ নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত? দেখো, আমাদের বের করতে বলছে কার্যকরী বল। আর আমাদের দেখো এখানে কি বলা হয়েছে, এটা মনে করো আনুভূমিক দিক। এই আনুভূমিক দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে, তাহলে এখানে যে কোণটা সেটা হবে কিন্তু ৬০ ডিগ্রি কোণ। আনুভূমিক দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে ২০০ নিউটন বলে টানা হচ্ছে। ২০০ নিউটন বলে এখানে টানা হচ্ছে। তো আমাদের বলছে যে আনুভূমিক দিকের সাথে কার্যকরী বল কত। তো তোমরা সবাই জানো যে এখানে যে ২০০ নিউটন বল, এইটার কিন্তু দুইটা উপাংশ হয়। একটা উপাংশ আমরা ধরতে পারি এফ এক্স, আর আরেকটা উপাংশ এই দিকে হবে যেটা উলম্ব উপাংশ, এটা কিন্তু আমরা ধরবো এফ ওয়াই। তো আমাদের বলছে এখানে আনুভূমিক উপাংশ, মানে আমাদের বের করতে হবে এফ এক্স এর মান। তাহলে এটা কিভাবে বের করব? এটা সূত্র হলো আর কস থিটা। তো এখানে আর এর মান দেখো, আর এর মান কিন্তু ২০০ হবে। আর কস কত হবে দেখো, এখানে কোণের মান দেওয়া আছে ৬০, তাহলে কস ৬০ ডিগ্রি মান কত তোমরা সবাই জানো, হাফ। তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু 100। তো আশা করি বুঝতে পারছো। যদি বলতো উলম্ব উপাংশ কত, তখন তোমরা কিন্তু এফ ওয়াই বের করতা, তখন এটা হতো এফ সাইন থিটা। আচ্ছা, এখন ২০০ ইন্টু সাইন ৬০, সাইন ৬০ এর মান কত? √3/2। তাহলে এইটা যখন ক্যালকুলেশন করবো দেখবা উত্তর আসবে ১০০√3। এরপরের প্রশ্নটা দেখো, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে ৬ মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে ৬০ ডিগ্রি কোণে পড়বে? তো এইটা কিন্তু আপেক্ষিক বেগের মেঘ। তো এই অঙ্কগুলো কিভাবে করে, যখন ছাতা বৃষ্টির অঙ্কগুলো থাকে, এগুলো একটা শর্টকাট আছে, যে এরকম টেন থিটা ইকুয়াল টু ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তো এখানে যদি শুধু ব্যক্তি আর বৃষ্টি দেওয়া থাকে, তখন তোমরা কিন্তু এইভাবে করবা। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে কি এখান থেকে, যে কত বেগে, এখানে বলছে দেখো একজন আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, অর্থাৎ ব্যক্তির বেগটা আমাদের বের করতে বলছে। আর বৃষ্টির বেগ দেওয়া আছে ৬। তাহলে আমরা কি করব, আমাদের কোণের মান কিন্তু ৬০ দেওয়া আছে, তাহলে এখানে হবে টেন ৬০ ইন্টু বৃষ্টির বেগ। বৃষ্টির বেগ কত দেওয়া আছে? ৬। আমাদের বের করতে হবে ব্যক্তির বেগ, তাহলে আমরা এটা বিএম লিখি। তাহলে টেন ৬০-এর মান কত? টেন ৬০-এর মান হলো √3, আর এখানে কিন্তু 6 আছে, তাহলে 6√3। এটা হবে অ্যান্সার। এটা দেখো গত বছর আসছিল রাজশাহী বোর্ড ২০২৪-২৫, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি হবে। তাহলে দেখো দুইটা প্রশ্ন আমরা সমাধান করে ফেলছি। এরপরে দেখো এখানে আরো দুইটা প্রশ্ন আছে। এটা একটা আসছে কুমিল্লা বোর্ড, সরি কুমিল্লা ইউনিভার্সিটি হবে, আর একটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি। এই প্রশ্নগুলো কিন্তু রিসেন্টলি আসছে। তো দেখো কি বলছে, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর। এখন বলছে যে এই ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে। তো পরস্পর লম্ব হওয়ার একটা শর্ত আছে, তোমরা যারা জানো না এখন জেনে নেও, যে দুইটা ভেক্টর মনে করো এ আর বি ভেক্টর দুইটা, এই দুইটা ভেক্টর যদি লম্ব হয়, তাদের শর্ত হলো কিন্তু লম্ব হওয়ার শর্ত হলো এ বি কস থিটা। এইটা হলো সূত্র, যে দুইটা ভেক্টর ডট গুণফল কি হবে, এ বি কস থিটা। এই যে এই মানটা হবে 0। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, যে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান হবে 0। তো এখানে ভেক্টর দেওয়া আছে পি আর কিউ দেওয়া আছে, আমরা এটার ডট গুণফল করব। তো ডট গুণফল কিভাবে করে তোমরা সবাই জানো, যে সহগগুলো অনুপাত কিন্তু, মানে সহগগুলোর অনুপাত গুণ হয়।
যেমন এখানে দেখো, আমি যদি এখানটা দেখাই, এখানে এই দেখো, এখানে আয়ের সহগ কত 2, আর এখানে আয়ের সহগ কত 6, তাহলে 2 × 6 হবে এইভাবে। এরপরে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিবা। এরপর দেখো জে এর সহগ হলো m, আর এই জে এর সহগ হলো -3, তাহলে m × -3 প্লাস কে এর সহগ কত -3, আর এই কে এর সহগ হলো -9, তাহলে আমরা একটু নিচে লিখি -3 × -9, তাহলে এই যে এই তিনটার যোগফল কত হবে 0 হবে। তাহলে এখানে দেখো 6 দুগুণে 12, এখানে কিন্তু -3m হবে, আর এখানে 3 নং 27, তাহলে 27 = 0। আচ্ছা দেখো এখানে 27 আর 12 কত, 27 + 12 এটা হবে 39, তাহলে -3m = 27 আর 12 কত হয় 39, 39। তাহলে দেখো m = এখানে মাইনাস হবে, m = হবে 3 11 13 হবে। একটু ক্যালকুলেশন করে দেখবে, এখানে আসবে 13। তো এইগুলো দেখো, এখানে কিন্তু আমরা m এর মান 13 পাইছি। তো অনেকেই বলো যে এইগুলো কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে, বা অনেকে দেখবা তোমাদের ভিডিও আপলোড করে যে হ্যান্ড ক্যালকুলেশনের। তো এগুলো কিন্তু খুবই সহজ, এবং ভার্সিটির মধ্যে তোমার কোশ্চেন যদি হয় 15টা MCQ, তার মধ্যে দেখবা তুমি 13টাই নিজে নিজে পারবা। হয়তো একটা বা দুইটা থাকতে পারে কঠিন, আবার নাও থাকতে পারে। যার কারণে হ্যান্ড ক্যালকুলেশনে প্যারা করার কিছু নাই। এগুলোর জন্য বিভিন্ন ভিডিও দেখা বা কোর্সে এনরোল করা এগুলো দরকার নাই, নিজে নিজে দেখবে প্র্যাকটিস করলে হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে দেখো একটা প্রশ্ন, এখানে দেওয়া আছে এত নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে সরে যায়, কাজ কত? তো কাজের সূত্র তো তোমরা সবাই জানো, আমরা এটা মুছে দিই। কাজ কি? কাজ হলো W = F(s), অর্থাৎ বল এবং সরণের ডট গুণফল, এটা হলো কাজ। তো আমাদের দেখো এফ এর কিন্তু ভেক্টর দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এফ ভেক্টর। তো তোমাদের ডট গুণফল একটু আগে আমি করাইছি, মানে আগের প্রশ্নটাই কিন্তু ডট গুণফল ছিল। তো এখানে আমরা কিন্তু এফ এর এটা এখানে লিখতে পারি, লিখি আমরা 4i + 3j। এরপরে দেখো আরেকটা শর্ত দিচ্ছে এখানে, দেখো যে এই অবস্থান থেকে এই অবস্থানে সরে যায়, তাহলে এসটা কি হবে? এসটা হবে, দেখো এসটা তোমরা কিভাবে লিখবা। তো আমরা যদি এটাকে মনে করি, এটাকে ধরি পি, এটাকে যদি কিউ ধরি, তাহলে কি হবে? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। বুঝতে পারছো? যখনই বলবো যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে, তখন আমরা কি করব? দ্বিতীয় যে বিন্দু আছে, দ্বিতীয় বিন্দু থেকে আমরা কিন্তু প্রথম বিন্দু বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমরা কিন্তু আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এইভাবে বিয়োগ করব। তাহলে এখানে দেখো -2i আছে, এইখানে কিন্তু কোনো আই নেই, তাহলে কিন্তু আর মানে বিয়োগ করার প্রয়োজন নাই। এরপর দেখো এখানে 5j আছে, আর এখানে আছে 4j। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, আমরা কি করব? আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। তো দেখো দ্বিতীয়টা এখানে কিন্তু আমি যদি এখানে দেখাই, যে এখানে দেখো 4j + 3k আছে, আমি লাল কালি নেই, 4j + 3k আছে। এইখানে আমরা কিন্তু 0i লিখতে পারি সাথে প্লাস, মানে এই জিরোটা কিন্তু এখানে আছে, বাট আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা যেহেতু জিরো, তাহলে 0 - 2, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে 2i। দেখো এভাবে লেখা যায়। আমরা কি করছি? এই আই ভেক্টর থেকে এই আই ভেক্টর বিয়োগ করছি। আবার দেখো এখানে আছে 4j, এখানে আছে 5j, তাহলে এটা কিভাবে লিখবো? দেখো 4 - 5 ব্র্যাকেট j। এরপর দেখো এখানে কে আছে, বাট এখানে কিন্তু কোনো কে এর ভেক্টর নাই। এর মানে কি? এর মানে হলো এখানে যে কে ভেক্টর আছে, বাট এটার এ হলো 0। তাহলে আমরা কিন্তু এখানে 3 - 0 কে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো এখানে আমাদের কি আসলো? 2i আসছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, -j
প্লাস 3k, এটা কিন্তু আমাদের এস এর মান। তো আমরা এস এর মান এখানে পাইছি, আর এখানে কিন্তু আমরা এফ এর মান পাইছি। এখন এই দুইটা কিন্তু আমাদের এখন ডট গুণ করতে হবে। ডট গুণের নিয়ম কি? একটু আগে আমি বলছি যে সহগের সাথে সহগের গুণ। তা এখানে সহগ দেখো 2, আর এখানে সহগ হলো 4, তাহলে কত? 4 দুগুণে 8। এখানে জে এর সহগ কত? -1, এটা কিন্তু -1, এটা কত? 3, তাহলে -3। আর এখানে কে এর সহগ আছে, বাট এখানে কিন্তু কে এর কোনো সহগ নাই, মানে কত? 0। তাহলে 0 সাথে 0 করলে কিন্তু 0ই হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার কি? 8 - 3 = 5। তাহলে এটা অ্যান্সার হবে 5। তো যেহেতু এটা অ্যাডমিশনের ক্লাস, আমি ধরেই নিচ্ছি তোমরা কিন্তু একটু একটু সবাই পারো, এই জন্য আমরা একটু দ্রুত করতেছি। এরপর একটা প্রশ্ন দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে, ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো এটার মাধ্যমে তোমরা ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলটা বুঝতে পারবা। তো ডট গুণফলের সূত্রটা কি? একটু আগে আমি বলছি যে দুইটা ভেক্টরের ডট গুণফল হবে এ বি কস থিটা। একইভাবে দুইটা ভেক্টর যদি আমি ক্রস গুণফল করি, এ ক্রস বি, এটা হবে কি? এ বি সাইন থিটা। বুঝতে পারছো? দুইটা ভেক্টরের ডট গুণফল আর ক্রস গুণফলের সূত্র আমরা কিন্তু এখানে বসাইছি। এখন আমাদের দেখো কি কি ডাটা দেওয়া আছে, আমরা ডাটা এখানে ইনপুট করব। শুরুতেই কিন্তু আমরা এই যে এ বি আর এ বি, এটা কিন্তু আমরা কেটে দিতে পারি, কারণ দুইটাই কিন্তু সেম। তাহলে এ বি আর এ বি কেটে দিছি আমরা। এরপরে দেখো দুইটা ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফলই কিন্তু ডট গুণফল। তাহলে স্কেলার গুণফল যেটা, সেটা দেওয়া আছে 18 এখানে। আর ভেক্টর গুণফল যেটা দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে কত এখানে? 6√3। তাহলে এটা হবে কি? 6√3, এটা আমাদের এখানে দেওয়া আছে। এইটা ইকুয়াল টু, এখানে কি হবে দেখো, কস আর সাইন, এটা ভাগ করলে কি হয়? কট থিটা হয়। তো আমরা এটা উল্টায় দিই, কারণ তোমরা তো টেন থিটার সাথে অভ্যস্ত। তাহলে আমরা কিন্তু এটা টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? 6√3 ডিভাইডেড বাই 18। এটা কাটাকাটি করলে কিন্তু আসে √3/3 আসে। তো এখানে √3/3, এটাকে কিন্তু তোমরা জানো কি না যে 1/√3 লেখা যায়। মানে হলো এখানে যে কাজটা ঘটছে সেটা হলো যে √3 উপরে, নিচে হলো 3, তাহলে √3 × 3, তো √3 × 3 এটা গুণ করলে কিন্তু 3 আসে। তাহলে একটা √3 আর একটা √3 কাটা, তাহলে কিন্তু থাকে 1/√3। তাহলে 1/√3 মান কত? tan 1/√3 মান হলো 30 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন আসছে, এখানে কি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 2023-24 সেশনে। তো এম এর মান কত হলে এটা সলিনয়েডাল হবে? তো এটা আমরা কিভাবে করবো যে এম এর মান কত হলে সলিনয়েডাল হবে? এটা একদম সহজ। যে কিভাবে করবা দেখো, এই যে আমাদের যে আর এর মানটা দেওয়া আছে, এইখানে দেখো আই এর সহগ, এইখানে এটা হলো কিন্তু জে এর সহগ, আর এটা হলো কে এর সহগ। তুমি অন্তরীকরণ তো পারো, তুমি কি করবা? এটা হলো আয়ের সহগ যেটা দেওয়া আছে, এটাকে আয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবা, সরি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তোমরা তো জানো যে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এটা হবে 1, আর যেটা ধ্রুবক আছে এটা হয়ে যাবে 0। এরপর দ্বিতীয়টা কার সাথে অন্তরীকরণ করবা? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে dy, দ্বিতীয় যেটা থাকবো সেটা y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, my প্লাস এক্স কিউব, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু এখানে দেখো এটাকে অন্তরীকরণ করলে কি হবে? m, আর এক্স কিউবের অন্তরীকরণ করলে কিন্তু হবে 0। একইভাবে আমরা জেডকে যদি জেডের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আসবে 1, আমরা এখানে 1 লিখে দিই। তাহলে টোটাল যোগফল কত? 1 প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। সলিনয়েডাল হওয়ার শর্তই কি? সলিনয়েডাল হওয়ার শর্ত হলো যে ডাইভারজেন্সের মানটা হয় 0।
তাহলে ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে m = -2। আশা করি বুঝতে পারছো। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আরো বিস্তারিত আমরা নিব। এরপর একটা সাস্টের কোশ্চেন, অনেকেই সাস্টের কোশ্চেন কেমন হয় এই সম্পর্কে জানতে চাও। তো দেখো সাস্টের কোশ্চেন এখানে কি বলছে, কোনো ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া আছে, আমাদের ভেক্টর বের করতে হইব। সেম এইটার উল্টা কিন্তু এটা আমরা কি করছি প্রথমে, যে এটাকে আমরা অন্তরীকরণ করে এটা কিন্তু আমরা মান বের করছি, মানে ডাইভারজেন্স বের করছি। এইখানে সরাসরি ডাইভারজেন্স দেওয়া আছে, ডাইভারজেন্স থেকে আমাদের এইখানে আসতে হবে। ঠিক আছে, এখন তোমরা দুইটা কাজ করতে পারো। তোমরা যদি এগুলোকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করার পরে যদি মান এইটা আসে তাহলে বুঝবা যে এটা হবে অ্যান্সার, যেটার সাথে মিলবে। আর অপোজিট আরেকটা কাজ করতে পারো, যে তোমরা এইটাকে যোগজীকরণ করতে পারো। তো আমরা এটাকে যোগজীকরণ করি, 2x প্লাস 2y প্লাস 2z, এইটা। তো এটাকে আমরা কিন্তু যোগজীকরণ করতে পারি। তো একটু মনে রাখবা যে x কে x এর সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে, z কে z এর সাপেক্ষে যোগজীকরণ করব। তো এখানে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি হবে, 2x² ডিভাইডেড বাই 2 প্লাস y কে যদি y এর সাপেক্ষে যোগজীকরণ করি, y² ডিভাইডেড বাই 2, z কে z এর সাপেক্ষে যোগজীকরণ করলে 2z² ডিভাইডেড বাই 2। তো আশা করি যোগজীকরণ সবাই পারো, এটা 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 এটা। তো আমাদের দেখো এখানে ইন্টিগ্রেশন করার পরে মান আসছে x² প্লাস y² প্লাস z²। এগুলোর সাথে i যোগ করে দিবা, তাহলে দেখবো অ্যান্সার হবে এইটা। আশা করি কিছুটা বুঝতে পারছো। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, তোমরা একটু মনে রাখবা আর কি, যে কখন ইন্টিগ্রেশন করতে হয়, কখন ডিফারেন্সিয়েশন করতে হয়। আচ্ছা, আর এখানে দেখো আরো কিছু কোশ্চেন আছে এখানে, যে 10 নিউটন মানের একটি বল x অক্ষ বরাবর ক্রিয়া করলে y অক্ষ বরাবর উপাংশ কত হবে? y অক্ষ বরাবর উপাংশ হবে 0। কোনো একটা বল যদি x অক্ষ বরাবর ক্রিয়া করে, এটা x অক্ষ, এটা তার y অক্ষ বরাবর উপাংশ কত, এর মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে কিন্তু এটার উপাংশ হয়ে যাবে 0। ঠিক আছে, x অক্ষ বরাবর যদি কোনো একটা বল ক্রিয়া করে, তার লম্ব বরাবর যদি কোনো বলে, যেটা 90 লম্ব অক্ষ বরাবর উপাংশ কত, তখন কিন্তু তোমরা এখানে 0 বসাবে, কারণ তোমরা সবাই জানো যে cos 90 ডিগ্রির মান কিন্তু 0 হয়। আচ্ছা, এরপরে দেখো একটা ভেক্টর দেওয়া আছে a b c, এর মান যথাক্রমে দেওয়া আছে 12, 5, 13। a প্লাস b ইকুয়াল টু c, a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো এখানে একটু মনে রাখবা যে 12, 5, 13 এই সংখ্যাটা কিন্তু পিথাগোরাসের সংখ্যা। তো এখানে যে উত্তরটা সেটা কিন্তু তোমাদের সবসময় দেখবা যে π/2 হবে, 90 ডিগ্রি মান হবে। তো এই অঙ্কগুলো যারা বেশি প্র্যাকটিস করো তারা কিন্তু এমনি মুখস্থ করতে পারো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। তো একটু মনে রাখবা, বা তোমরা কিন্তু এগুলো চিত্র আঁকাও করতে পারো, চিত্র আঁকায় দেখতে পারো যে a প্লাস বি। তোমরা যদি এইভাবে চিত্র আঁকাও, a, এটা হলো b, এটা হলো c, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 12, 5, 13। তো এটা অতিভুজ, এটা কিন্তু ভূমি, এটা হলো লম্ব। তখন এখানে মাঝখানে যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি হয়। পিথাগোরাস দিয়েও তোমরা চেক করে দেখতে পারো। এরপর এখানে একটা প্রশ্ন আসছে, দুইটা ভেক্টর a ও b এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য? তো এটা কিভাবে করবা দেখো, দুইটা ভেক্টর যোগফল মানে কি, a প্লাস b, এটা হলো দুইটা ভেক্টরের যোগফল, তাদের পার্থক্যের উপর লম্ব। এদের পার্থক্য মানে কি জানো, a মাইনাস b। তো এটা হলো এদের পার্থক্য। এদের পার্থক্যের উপর যদি লম্ব হয় তাহলে কোনটা সত্য? লম্ব হওয়ার মানে হলো এদের ডট গুণফলটা কিন্তু 0 হয়। একটু আগে বলছি যখনই লম্ব দেখবা তাদের ডট গুণফল 0। তো দেখো এখানে যদি তুমি ডট গুণফল করো, এর সাথে এর গুণ করো, আর বি এর সাথে যদি বি এর গুণ করো, বি স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমার এ ইকুয়াল টু বি আসে।
এরকম কিছু একটা আসবে। তাহলে এটা অ্যান্সার কি হবে দেখো, এটার অ্যান্সার হবে কিন্তু এইটা। আচ্ছা, এরপরে দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া আছে। a আর b এর মধ্যবর্তী কোণ কত? তো এইগুলো বলবো যে একটু মুখস্থ করে রাখবা, এইগুলো বারবার আসে। তো এখানে এটা আমরা কিভাবে করব দেখো, a প্লাস বি এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর যেটা হলো a মাইনাস বি এটা কিন্তু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এগুলো তোমরা ইন্টারে পড়ে আসছো। এ স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কাটা, এই যে মাইনাস 2ab আছে এটা এই পাশে নিয়ে আসবা, তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0। তোমরা তো সবাই জানো যে cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। আর এই যে 4ab এটা কিন্তু ধ্রুবক। সহজেই কিন্তু এগুলো করা যায়, বা এগুলো কিন্তু মুখস্থ রাখতে পারলে তোমারই বেটার হবে, তোমার জন্য সুবিধা হবে। এরপর একটা প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট, দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। বলছে দুইটা বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান দেওয়া আছে। কোনো একটি বিন্দুতে বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত? আচ্ছা, এটার আগে আমরা এটা করে দেখি। এখানে কি বলছে যে 20 এবং 50 মান বিশিষ্ট দুইটি ভেক্টর যোগ করা হলে এদের লব্ধি কত? তোমার দেওয়া আছে 20 দেওয়া আছে আর 50 দেওয়া আছে। বলছে যে এদের লব্ধি নিচের কোনটা হবে। এখন এর মাঝখানে কিন্তু কোনো কোণ দেওয়া নাই, তাহলে তুমি বুঝবা কিভাবে যে এর মাঝখানে মানে এটা লব্ধি কেমন হইতে পারে। তুমি কিভাবে চেক করবা? প্রথমে এটা সর্বোচ্চ লব্ধি বের করবা। সর্বোচ্চ লব্ধি কত? 70। এটা সর্বনিম্ন লব্ধি কত? 50 মাইনাস 20। এটা হলো সর্বনিম্ন লব্ধি। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বের করছি। দেখো 70 আর 30 এর মাঝখানে যেটা থাকবো এটাই কিন্তু আমাদের লব্ধি হবে। দেখো 10 হবে না, 20 হবে না, 80 হবে না, তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু এইটা। বুঝতে পারছো কিভাবে চেক করবা? সর্বোচ্চ বের করবা, সর্বনিম্ন বের করবা, এরপরে কিন্তু চেক করবা, অপশন টেস্ট করবা। এরপরে প্রশ্ন দেখো, দুইটি বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান দেওয়া আছে। কোনো একটি বিন্দুতে বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধি মান কত? ঠিক আছে, তো সর্বোচ্চ মানে কি বোঝায়? এ প্লাস বি, এ প্লাস বি। আর সর্বনিম্ন মানে কি? সর্বনিম্ন মানে হলো এ মাইনাস বি। তাহলে এটা কত? 7, এটা কত? 1। তাহলে আমরা নর্মালি যোগ করে দিই, 2a ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 4। তাহলে b ইকুয়াল টু কত আসবে? 3 আসবে। এখন বলছে যে এরা কোন একটা বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার লব্ধি কি? লব্ধি হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি এর মান 3, কিউ এর মান 4। এটা স্কোয়ার করলে দেখবা আসবে 5। আচ্ছা, আমার ল্যাপটপের এখন চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে বাকিগুলো যেগুলো আছে এগুলো আমরা বাকি পরে করে দিব।